আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গুমের অপরাধে মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন, ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়ে নির্বাচনের প্রতিশ্রুতি। চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থীর জনসংযোগে হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি। রাউজানে প্রতিপক্ষের গুলিতে 5 বিএনপি কর্মী আহত। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে আবারও জামায়াতের দাবি, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করা হবে বলে মন্তব্য। সংঘাত বন্ধে জামায়াত ও বিএনপিকে আলোচনার টেবিলে বসতে এনসিপির আহ্বান, দলের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফর্ম উন্মুক্ত। এবং অনন্য খাদ্যভূমি, দেশের সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল, অনিয়ন্ত্রিত পর্যটন দূষণে বিপন্ন প্রায় অনেক প্রজাতি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 শিক্ষার্থী ও 30 শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড দেওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। গুম করার অপরাধে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আর কোনো ফ্যাসিস্ট সরকার গুমের রাজত্ব কায়েম করতে পারবে না বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের 47তম বৈঠক। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে জাতীয় লজিস্টিক্স নীতির খসড়া অনুমোদন করা হয়। আর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। যেগুলো আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া আগামী বছরের ছুটির তালিকায় সব মিলিয়ে ছুটি আছে 28 দিন। তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো 17 দিন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বিষয়ে একমত হতে না পারলে সরকার কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। সব ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়েই নির্বাচন হবে বলে আবারও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার ভোটের হাওয়া। চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে হত্যাকাণ্ডের ঘটনায়
এখনও মামলা হয়নি। গুলিবিদ্ধ বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা শান্তকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই ঘটনায় সারওয়ার হোসেন ওরফে বাবলা নামে একজন নিহত হন। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সিটি মেয়র। পুলিশ জানিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্যে শাকের আদনানের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলি এলাকায় বুধবার সন্ধ্যায় নির্বাচনী গণসংযোগে যান চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সে সময় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে এরশাদুল্লাহ, সরোয়ার হোসেন বাবলা ও শান্ত গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার মারা যান। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রামের সিটি মেয়র। সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, সন্ত্রাসী কাজে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। পুলিশ জানিয়েছে, বাবলার বিরুদ্ধে 16টি হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজির মামলা আছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্ন টহল ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমানে যদিও অবনতির কোনো আশঙ্কা দেখা যায়নি, তবে সবসময় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমরা প্রস্তুত থাকি। এদিকে চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা। রাজধানীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লেখা বই ও বিবিসিতে তার সাক্ষাৎকার নিয়ে আলোচনায় দলের নেতারা বলেছেন, সবার আগে বাংলাদেশ এই নীতিতে বিশ্বাসী তারেক রহমান আর বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস ও বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষণ ও আলোচনা ছিল রাজধানীর একটি হোটেলে। তারেক রহমানের দেয়া 31 দফা, তার কূটনৈতিক ভাবনা, তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এই নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা। যে বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। কোন দেশে কোন বাংলাদেশে তো নয়, খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে, বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারেক সাহেব, যাতে ক্ষমতায়ন মানুষের হয়, সরকারের না। দিস ইজ এ বিগ ডিসিশন। আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন বিশ্লেষক ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আমরা এখন দেখছি যে এই সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা স্বাগতম জানিয়েছি এবং আমরা সর্বদিকে প্রস্তুতি নিচ্ছি। এখানে কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে, কিন্তু ব্যাখ্যা করে না। পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোনো সরকার গঠন হবে না। সেই নির্বাচনের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এটা নিয়ে জনাব তারেক রহমান অনেকবার আলোচনা করেছেন, আমরা সবাই আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের রেফারি হিসেবে প্লে করার কথা এই নির্বাচন কেন্দ্রিক, তারা পক্ষপাতিত্ব করছেন, কোনো একটা সাইডের নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি জুলাই সনদ নিয়ে যে আলোচনাগুলো সৃষ্টি হয়েছে, সেগুলো এই পক্ষপাতিত্বের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আলোচকরা বলেন, দেশ গঠনে তারেক রহমানের নীতি আর নেতৃত্বেই এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি আদায় করতে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 8টি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন। দলগুলো 5 দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে
দেশের রাজনীতি এখন সরগরম গণভোট ইস্যুতে। সকালে নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮টি রাজনৈতিক দল। রাজধানীর পল্টনে সমাবেশ করে দলগুলোর নেতারা গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে মাঠে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই, এই জন্য নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে শুরু হওয়া পদযাত্রা মৎস্য ভবন মোড়ে আটকে দেয় পুলিশ। ৯ সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে স্মারকলিপি তুলে দেন উপদেষ্টা আদিলুর রহমান খানের হাতে। যমুনা থেকে বেরিয়ে ৮ রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত, তবে নিজেদের দাবি বাস্তবায়ন না হলে বেছে নেবেন আন্দোলনের পথ। ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। রাজপথে শক্তি দেখানোর বার্তা দিয়ে ৮ দলীয় জোটের হুঁশিয়ারি, নির্বাচনের আগে গণভোট না হলে সংকটে পড়বে দেশ। লুথরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো ফেনীর ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি একজন তরুণ ভোটার হিসেবে এবারে আগামী সংসদ নির্বাচনে আমার ভোটটা যাতে আমার পছন্দের প্রার্থীর জন্য কাজ করে। আমরা চাই আমাদের জেলা থেকে যারাই দাঁড়িয়েছেন তারা প্রতিশ্রুতির চেয়ে বাস্তবে কাজ করে দেখাক। আমরা ফেনী এক আসনে আমরা চাচ্ছি যে একটা যোগ্য সৎ ব্যক্তি, যারা ব্যবসায়ীদের সুখ দুঃখ বা কৃষক শ্রমিক মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষের আপদ বিপদে সবাইকে দেখবে, আমরা ফেনী এক ওইরকম একটা প্রার্থীকে আমরা চাচ্ছি। এতটুকু আশা রাখি যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করছি, যাতে তরুণরা তাদের উৎসবমুখর পরিবেশে তাদের ভোটটা দিতে পারে। যে দল দেশের জন্য সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ করে গেছে এবং ভবিষ্যতে সুন্দরভাবে কাজ করার সুযোগ থাকবে, ওই দলকে আমি চাচ্ছি আমি নির্বাচনে ভোট দিব। তবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের প্রত্যাশার জায়গা অনেক বেশি, কারণ দীর্ঘদিন ধরে আমরা উন্নয়ন বঞ্চিত এই ফেনী। বেগম খালেদা জিয়ার জেলা বলে এখানে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে ফেনী। আমরা আশা করব যে আমাদের এই এলাকা, এখানে বন্যার যে সমস্যা রয়েছে, বিশেষ করে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধের কাজ শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করব ভবিষ্যতে তিনি নির্বাচিত হলে আমাদের ফেনীবাসীর এই দীর্ঘদিনের এই সমস্যা এখানে সমাধান করবেন এবং ফেনীতে একটি মেডিকেল কলেজ করার জন্য ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, সেই দাবিও ইনশাল্লাহ পূরণ হবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ফেনীর মানুষ চায় দীর্ঘদিন ধরে, আমরা আশা করব এই দাবিও পূরণ হবে। এবার অন্যান্য খবর। পরিবেশ খাতের নোবেল খ্যাত বিশ্বের অন্যতম বড় পুরস্কার দি আর্থ শট প্রাইজ 2025 জিতল বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে বাংলাদেশের উপকূলে ম্যানগ্রোভ বনায়নের জন্য এ পুরস্কার জিতল সংস্থাটি। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অনিয়ন্ত্রিত প্রকৃতি ধ্বংস ও দূষণ এবং ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় সভ্যতা যখন জেরবার, তখন পরিবেশগত সমস্যার উদ্ভাবনী সমাধানে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম প্রবর্তন করেন মর্যাদাপূর্ণ বৈশ্বিক পুরস্কার দি আর্থ শট প্রাইজ। এরই ধারাবাহিকতায় এবার ব্রাজিলের রিও ডি জেনেরোতে বাংলাদেশের বৃহত্তম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা রুনা খান।
সে সময় দেশের ম্যানগ্রোভ বনায়ন সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবন নিয়ে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা। We need your help. We need your understanding. Those who may otherwise, if you do not step up, if the world doesn't step up, those who may other will not have a place to call home. বিজয়ীদের বিশ্বের অ্যাকশন হিরো হিসেবে আখ্যায়িত করেন আর্ট শর্ট প্রবর্তক ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। We had a 10-year goal to make this the decade in which we transformed our world for the better. We set out to tackle environmental issues head on and make real, lasting changes that would protect life on Earth. পরিবেশ খাতের নোবেল খ্যাত দি আর্ট শর্ট প্রাইজ 2025 পুরস্কারের অর্থমূল্য 10 লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 15 কোটি 90 লাখ টাকা। মোশাহিদ রনি, চ্যানেল আই। বিশ্বে প্রায় 215 প্রজাতির সৈকতের পাখি টিকে রয়েছে। অনন্য খাদ্যভূমি হওয়ায় বাংলাদেশের সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে অনিয়ন্ত্রিত পর্যটন, দূষণ, জোয়ার ভাটার ধরন পরিবর্তন এবং খাদ্য শৃঙ্খল নষ্টের কারণে বিপন্ন পাখির আশ্রয়স্থল। আফরোজা হাসির রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে রয়েছে সুদীর্ঘ সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল। সোনালী বেলাভূমি শুধু পর্যটন স্থলই নয়, পরিযায়ী সহ নানা প্রজাতির পাখির অন্যতম আবাসস্থল সমুদ্র সৈকত ও চরাঞ্চল। খাদ্য, প্রজনন ও আবাসস্থলের খোঁজে প্রতি বছর শীতপ্রধান দেশ থেকে বক, সরালি, কাস্তেচড়া, জিরিয়া, জৌরালি, বাটানসহ হাজারো পরিযায়ী পাখি আসে সোনাদিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ, গাঙ্গুইরার চর, দমার চর, চর বীরবিরা, চর শাহজালাল সহ উপকূলের সৈকতে। এই পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখে গুরুত্বপূর্ণ অবদান। জলবায়ুর বিরূপ প্রভাব, পরিবেশ বিরোধী উন্নয়ন, অবৈধ বালু উত্তোলন, নানা দূষণসহ পাখি শিকারীদের দৌরাত্ম্যে বিপন্ন ও বিলুপ্তপ্রায় নানা প্রজাতির পাখি। এমন বাস্তবতায় সৈকতের পাখি সংরক্ষণে টেকসই ব্যবস্থাপনা, গবেষণা, তরুণ প্রজন্মকে সম্পৃক্তকরণ সহ সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাতেই নিশ্চিত হবে সুন্দর ও প্রাণবন্ত প্রকৃতি। আফরোজা হাসি, চ্যানেল আই। সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনার মতো ব্যবহার করেছে ঐকমত্য কমিশন। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। যশোরের টাউন হল ময়দানে সাবেক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনকে পিছিয়ে দিতে আবারও চক্রান্ত করছে, যা এদেশের মানুষ মেনে নেবে না। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। তাই খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনারা এসব বাদ দিন, যে বিষয়গুলো সমাধান হয়েছে সেই বিষয়গুলোকে পড়ে দিন, যেগুলো হয়নি সেগুলো পার্লামেন্টে আগামী নির্বাচনে মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলো তারা একমত হয়েছে সেগুলোতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ফিলিপিন্সে টাইফুন কালমেগির তাণ্ডবে কমপক্ষে 114 জনের মৃত্যু ও নিখোঁজ শতাধিক। 6 বিমানবন্দরের কয়েকশো ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে হাজারো যাত্রী।
বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদ ও পরিবেশ বান্ধব কর্মক্ষেত্র, লিঙ্গ সমতা, সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং সার্বিক অংশগ্রহণে ন্যায্য রূপান্তর ত্বরান্বিত হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে আলোচনায় যোগ দিয়ে বক্তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ন্যায্য রূপান্তরের তাগিদ দেন। বাড়তে থাকা বৈশ্বিক তাপমাত্রা ও দুর্যোগে সৃষ্ট সংকট নিরসনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবন আচার নিশ্চিতের বিকল্প নেই বলেও মত তাদের। বাংলাদেশের মতো ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে আন্তর্জাতিক সদিচ্ছা, উদ্যোগ ও যথাযথ অর্থায়নের বাধ্যবাধকতাও উঠে আসে আলোচনায়। আয়োজনের সহযোগী ওশি ফাউন্ডেশন। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী টাইফুন কালমেগির তাণ্ডবে কমপক্ষে 114 জন মারা গেছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছেন অন্তত 127 জন। 6টি বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্ড মার্কোস। কালমেগি বর্তমানে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য 40 শিক্ষার্থী এবং গবেষণায় বিশেষ অবদানের জন্য 30 শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মেধা গবেষণা দিয়ে দেশকে আলোকিত করবে বলে প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের শিক্ষকরা। জাকি আক্তারের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের 2020 থেকে 2023 সেশনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 40 শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নবাব নব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষা ও গবেষণা অসামান্য অবদানের জন্য 2020 থেকে 2025 শিক্ষাবর্ষে 30 শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ডিনস অ্যাওয়ার্ড জীবনের অন্যতম সেরা অর্জন। শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কমফোর্ট জায়গাটার থেকেই আপনার আজকে ইনোভেশনের কথাটা মানুষ কল্যাণের জন্য যেটা ইনোভেশন তৈরি করতে হয়। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে সমাজের জন্য মানুষের কল্যাণার্থে কিছু জ্ঞান আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যে উৎপাদন করা এবং সেই জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া, এটাই বিশ্ববিদ্যালয়ের কাজ। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক উপমা কবিরের সভাপতিত্বে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় শুরু হয়েছে ইলেকট্রিক ভেহিকল ও চিকিৎসা সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী BEVMX এবং BMX। 3 দিনের প্রদর্শনীতে থাকছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মেসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্যসেবা, আইটি সরঞ্জাম সহ আরও অনেক কিছু। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ চীন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শেখ আমিন উদ্দিন, সেভার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুল আলম সহ অন্যরা। প্রদর্শনীতে ইলেকট্রিক ভেহিকল এবং মেডিকেল ইন্ডাস্ট্রি প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক B2B ও B2G মিটিং, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনী চলবে 8 নভেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
জিয়াজ আর্ট গ্যালারির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজন করা হয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনী। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সহ জনপ্রিয় অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের উপস্থিতিতে শিশুদের উল্লাসে মুখরিত হয় এই আয়োজন। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জিয়াস আর্ট গ্যালারির বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর আয়োজন। ধানমন্ডিতে জাঁকজমকভাবে ও আনন্দ উল্লাসে উদযাপন হয় জিয়াস আর্ট গ্যালারির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী। মনোমুগ্ধকর অনুষ্ঠানে ছিল স্কুলের শিশুদের সরব অংশগ্রহণ, ছিলেন তাদের অভিভাবক এবং শিক্ষকরাও। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দিয়ে তাকে বরণ করা হয়। পাবলো পিকাসোর উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যে রয়েছে অসীম প্রতিভা। স্কুলের পোশাক পরা বাচ্চাদের দেখলে আমার যে বিখ্যাত কবিতার চরণ মনে পড়ে, ঈশ্বরের সন্তানেরা স্কুলে যায় সাদা পদ্ম ফুল হাতে। এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট। প্রত্যেকটি শিশুই এক একজন শিল্পী, কিন্তু শেষ পর্যন্ত সবাই শিল্পীকারও থাকতে পারে না। একটি কারণে শিশু যখন বড় হতে থাকে তখন তার ভেতর থেকে এই পৃথিবীর নানান মলিনতা, তার ভেতরের সরলতাগুলো একটু একটু করে কেড়ে নিতে থাকে। শিশুদের জোর করে সবসময় না শিখিয়ে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান আফজাল হোসেন। আমরা যারা বড়, আমাদের শিশুদের কিছু শেখানোর নেই। আমরা যদি ওদের লক্ষ্য করতে থাকি, তাদের কাছ থেকে আমাদের শেখার বহু কিছু আছে। শিশুদের নিয়ে আফজাল হোসেনের পরিকল্পনা নিয়ে বার্তা দেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন। বাচ্চাদের নিয়ে তার পরিকল্পনা অনেক বেশি। আজকে আমরা যে ছোট কাকু দেখছি, সেই ছোট কাকুর প্রধান চরিত্র এবং ডিরেকশন আফজাল হোসেনের। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ম্যাজিক শো শেষে শিশুদের আঁকা চিত্রকল্প প্রদর্শন করেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষা ও দায়িত্বশীল সেবা দানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ক্লায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন সিপিসি গোল্ড অর্জন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। আন্তর্জাতিক সংস্থা মাইক্রোফাইন্যান্সা রেটিং সম্প্রতি এ সনদ প্রদান করেছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদ কুতুব। আরও ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক মাইক্রো কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর এবং অন্যরা। পরিবেশ বান্ধব ও টেকসই ব্যবসা বিকাশে সাতক্ষীরা ও বাগেরহাটে গ্রিন ইনোভেশন ফেয়ার হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় সাতক্ষীরা শহরের একটি কনভেনশন সেন্টারে মেলার আয়োজক ছিল বেসরকারি সংগঠন সিডোর। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ বদরুদ্দোজা। ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি ও পানি সংকট নিরসনে পরিবেশ বান্ধব উদ্ভাবনের প্রসারে বাগেরহাটে গ্রিন ইনোভেশন ফেয়ার আয়োজন করে অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপাল। বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান। পরিবেশ বান্ধব উদ্ভাবনের নানা ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তারা মেলায় অংশ নেন। এবার জানাবো খেলার খবর। গুমের অপরাধে মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়ে নির্বাচনের প্রতিশ্রুতি। চট্টগ্রামে বিএনপির এমপি প্রার্থীর জনসংযোগে হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি। রাউজানে প্রতিপক্ষের গুলিতে 5 বিএনপি কর্মী আহত। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে আবারও জামায়াতের দাবি। সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করা হবে বলে মন্তব্য। সংঘাত বন্ধে জামায়াত ও বিএনপিকে আলোচনার টেবিলে বসতে এনসিপির আহ্বান। দলের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফর্ম উন্মুক্ত।
এবং অনন্য খাদ্যভূমি, দেশের সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল পাখিদের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। অনিয়ন্ত্রিত পর্যটন দূষণে বিপন্ন প্রায় অনেক প্রজাতি। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।